দ্য সাইলেন্ট ম্যানর, পর্ব সংখ্যা 11। লেখনীতে ডায়না ইমরোজ লাখি। মজিদ মিয়া এতটুকু বলেই থামল। সুফিয়ান কোনো প্রতিক্রিয়া করছে না। ঘরের ভেতরে ফারদিনা, সে যদি এরকম ঘটনা শুনে নিশ্চিত ভয় পাবে বলে ধারণা করে সুফিয়ান ঘরের দিকে আর চোখে তাকিয়ে তারপর মজিদের দিকে দেখল। এই বিষয় নিয়ে আমি দেখছি কি করা যায়। আজকে রাতেই আদিব তালুকদারের সাথে কথা বলবো। পাঁচুর বিষয়, আপনি বাড়ি ফিরে যান। মজিদ মিয়ার মাথা কাত করে সম্মতি জানায়। সে চলে যায়। সুফিয়ান ঘরের ভেতরে প্রবেশ করে। ফারদিনা একটা বই হাতে ধরে উল্টে পাল্টে দেখছে। সুফিয়ান পাশে ঘেঁষে দাঁড়াতেই বলল, কেউ দেখে ফেলার আগে আপনি চলে যান। আমি তোমার থেকে ছোট, আপনি করে কেন করছো? তুমি বলে সম্বোধন করো। তুমি বললে কি হবে? কি আর হবে? আমার শুনতে ভালো লাগবে। সুফিয়ান বলল, তাহলে বলাই যায়। সত্যি, আমি মিথ্যা বলি না। ফারদিনা কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, তুমি এত প্রেমের গল্প পড়ো? আচ্ছা বলো তো, প্রেম ভালোবাসার মানে কি? ভালোবাসা তোমাকে একা করবে, ভাঙবে, তারপর তুমি নতুন করে গড়বে। এটাই তোমার কাছে ভালোবাসার মানে? আমি তোমাকে একটি বলতে পারবো না এখনই। ভালোবাসার ব্যাখ্যা কি? আপাতত এইটুকুই থাকুক। এখন কেন নয়? প্রেমের সঠিক ব্যাখ্যা দিতে হলে আগে প্রেমে পড়তে হয়। তখনই ঘরে উপস্থিত হয় ঝিলমিল। ও বেশ হন্তদন্ত হয়ে ছুটে আসে। ফারদিনা, অনেক সময় হয়েছে, এখন চলো। কোনো এক অজানা কারণে ফারদিনা এ ঘর থেকে যেন যেতে ইচ্ছে করছে না। ইট পাথরে গড়া প্রাসাদের থেকে মাটির এই বাঁশের কঞ্চির ঘরে যেন তার স্বর্গসুখ পাওয়ার মতোই মনে হচ্ছে। কথাটি বলছিল ফারদিনার দাদি। তার থেকে এই কথার সাথে যেন আজ ফারদিনা মিল পেল। কি হলো? তাড়াতাড়ি। ঝিলমিল তাড়া দিল। সুফিয়ান বলল, যেতে ইচ্ছে করছে না? ফারদিনা মাথা আওড়ালো। না। সুফিয়ান চেয়ারে কাঁধের ওপর হাত রেখে বলল, আমাকে ভরসা করো। এবারও মাথা আওড়ালো ফারদিনা। দুদিনের পরিচয়ে এতটা ভরসা করতে পারলে? ফারদিনা দুহাত দিয়ে দেখল, অনেকটা। সুফিয়ান এবার একটু নড়ে চড়ে দাঁড়ালো। হাত দুটো ঘষে নিয়ে গরম করলো। অতঃপর কতটা ভরসা করো এখনই প্রমাণ হয়ে যাবে। বলল, আমার একটু কাজ আছে বলে ফারদিনা ঝিলমিলের হাত ধরে দৌড়ে ঘরের বাইরে চলে যায়। ফারদিনার ভয়ে মুখশ্রী দেখে সুফিয়ান সশব্দে হেসে উঠল। সেও ঘরের বাইরে আসলো। বারান্দার খুঁটির সঙ্গে হেলানে দাঁড়ানো ফারদিনা উঠোন পেরিয়ে যেতেই পেছন থেকে ঘুরে দাঁড়ালো সুফিয়ানকে। থমকে দাঁড়িয়ে পড়ল সে। তারপর সুফিয়ানকে লক্ষ্য করেই বলল, যখনই তোমার বাঁশির সুর পাবো আমি কিন্তু ছুটে আসবো, অপেক্ষায় থাকবো। জমিদার বাড়ির আঙিনাটা যেন অন্যরকম। সন্ধ্যা নামার আগেই আলোর মালা যেন জ্বলে উঠেছে বারান্দা থেকে উঠান পর্যন্ত। প্রাচীন সিন্দুক থেকে বের করতে পিতলের ঝাড়বাতি ঝুলতেই ছাদের মাঝে ঝিকমিক করছে আলোয়। বাতাসে আতরের গন্ধ, ধূপের ধোঁয়া ধীরে ধীরে মিশে যাচ্ছে জোনাকির ঝলকানির সাথে। রাতটা যেন কেমন অচেনা হয়ে উঠল। বাড়ির চারপাশে নিস্তব্ধতা, আজ কেবল গানের অপেক্ষা। রশিদ তালুকদার এক মুহূর্ত কাজের জন্য শহরে গেছেন। তার অনুপস্থিতিতে তার ছেলে রায়ান, আদিব ও সায়েম আজ আয়োজন করছে এক রাতের রঞ্চমঞ্চ। এক কথায় বলা চলে বাইজিদের রাত। মাছ আঙিনায় ওপরে ঘেরা একটি হল ঘর। এটির এক কোণে একসময় অতিথিদের বসার জায়গা ছিল। আজ এর প্রতিটি কোণ সাজানো লাল মখমলের দেওয়ালের গাঁথুনিতে ঘেরা। আলোয় ঝলমল করছে চারপাশটা। ঘরের মাঝখানে কার্পেট পাতা, চারপাশে রূপার মতো গ্লাস, পানীয় আর নানা রকম মিষ্টান্নর পারসা। রায়ান বসে আছে উত্তরের দিকে। গায়ে হালকা সোনালি রঙের বেনারসির পাঞ্জাবি, চুলগুলো পেছনে আঁচড়ানো, হাতে স্টিলের গ্লাসে হালকা রঙের পানীয়। ঠোঁট স্থির হয়ে উদাস হাসি হেসে মেখে যাচ্ছে পাশে ছোট্ট ভাই আবির। তার চোখও যেন কৌতূহলে বিস্মিত। সায়েম পানীয় খাচ্ছে। সে সর্বদাই খুশি। আদিব একরকম পরিস্থিতি চায়নি।
তাকে জোর করে আনা হয়েছে। সব প্রস্তুত? রায়ান জিজ্ঞেস করলো। কোনো এক দাসী মাথা নিচু করে বলল, জি হুজুর, তারা এসে গেছে। হলঘরের বাইরে তখন পায়ের শব্দ, মেঝেতে আলো মোছা, বাঁচতে পায়জামার ঝুমুর, আর তার মাঝে মিলে আছে তবলার প্রতিটা আঘাত। তারপর ধীরে ধীরে প্রবেশ করে তারা, তিনজন বাইজি, সেই রাতে আলোয় ফুটে থাকা রজনীগন্ধার মতো। তাদের পরনে গাঢ় নীল রঙের লেহেঙ্গা, হাতে সুচ করা মিরর ওয়ার্কার্স করা পূর্ণ। প্রথমে আসলো সায়রা, কপালে লাল টিপ, চুলে গোলাপ গোছা, আরেকজনের চোখে কাজল, ঠোঁটে মৃদু হাসি, তার নাম কাশ্মীরা। তৃতীয় তরুণী, বয়স হয়তো 20 বছরও হয়নি, তার নাম মেহের। আদি বেশ অস্বস্তি বোধ করছে, কিন্তু বাকি 3 ভাইয়ের সাথে যোগদান যেন করতেই হলো তাকে, তাদের মন রক্ষার্থে। রায়ান, আবির, সায়েম তার হাতে পানীয় নিয়ে তবলার সাথে সাথে সুরে সুরে নাচছে। বাইজি নাচ শুরু করলো, তবলার তালে তালে শরীর দুলে উঠল, গানের ছন্দ ভেসে উঠল। দূরে কোথায় যাস প্রিসে, ফিরে আয় মোর ঘরে। রায়ান একদৃষ্টে চেয়ে থাকে মোহরের দিকে। ঘরের কোনায় যেন তার চোখের দীপ্তি ছিটকে পড়ছে। ছেলেটা একে একে নিঃশব্দ হয়ে গেল। রায়ানের চোখের পলক যেন পড়লই না। মদে এক চুমুক দিয়ে নিয়ে বলল, গানটা যেন মদে চেয়েও মধুর, আর ওর নাচ। বলে হাসলো। বাইজিদের মুখেও হাসি, কিন্তু সেই হাসির ভেতরে যেন এক ধরনের শূন্যতা। তার চোখে বাইজিদের শরীরে নয়, তাদের চোখের ক্লান্তি ধরা পড়ে। কত রাতে মন কেটেছে, কত দরজায় নাচতে হয়েছে কে জানে। সে ভাবনাটাই যেন রায়ানকে কেমন করে নরম করে তুলল। তবলার তালে তালে তাদের পায়ে নুপুর বাজে। রায়ান আর চোখে রক্ত আভা দেখে ঢোক গিলল হঠাৎ। সে বলল, এই জীবনে আনন্দ বড় অল্পস্থায়ী, তাই না রে আবির? আবির চুপ থাকে, তার মন স্থির হচ্ছিল। এই গানে, এই হাসি, সবকিছু যেন চিরস্থির নয়। হলেও তো মন শান্ত, আর কিছু নেই। নাচের মাঝে মেহের একবার তাদের দিকে তাকালো, তার দৃষ্টি ক্লান্ত। তবুও সে হাসলো, কেমন ফুল ঝরতে মতোই গন্ধ ছড়ালো যেন। রায়হান গ্লাসে আবারও ঢাললো মদ। ধীরে ধীরে উঠে, এই রাতের শোক নেই, শুধু আনন্দ। কিন্তু বাইরে তখন ঘন কুয়াশা জমেছে, সাথে দমকা হাওয়া, দূরে কুকুরের ডাক শোনা যায়। কেন প্রকৃতি নিজেই যেন প্রতিবাদ করছে এই আরম্ভে। বাইচি মেহের সবচেয়ে সুন্দরী। সে গানের সুরে ধরছিল, সুর শেষ করে বসে পড়ে কার্পেটে। সে জল চেয়ে নিল, মৃদু স্বরে বলল, গান গাইতে মন ভালো হয়, কিন্তু সে শুনে কান্না। রায়ান শুনতে পেল। কি বললা? কিছু বলল না। গ্লাসের তলায় তার নিজের মুখের প্রতিচ্ছবি প্রতিফলিত হলো, এক ধরনের নিঃসঙ্গতা। আবির শুধু বলল, গান থামিও না মেহের, এই রাতের নীরবতা গানকে ঢেকে থাকুক। তখন তবলা তালে তালে আবার সুর, কিন্তু এবার গানটা একটু ভারী। এই দেহখানি মাটির হইবে, রবে কেবল নাম। এই মুহূর্তে ঘরের ভেতরে কেমন যেন নেমে এলো বিষগ্ন আবেশ। বাইরের বাতাস থেমে গেল, প্রদীপের আলো দুলে উঠল, মদের গন্ধে নিচে ছড়িয়ে পড়লো চাঁদের গন্ধ, চন্দনের সাথে একটি আলাদা গন্ধ। আর তার মধ্যে কেউ যেন নিঃশব্দতে কেঁদে ফেললো। মেহের গানের শেষে লাইনটা কণ্ঠ নামিয়ে চেয়ে রইল রায়ানের দিকে, দুটো চোখে অদ্ভুত এক বার্তা, হয়তো মুক্তির, নয়তো অজানা বেদনার। রায়ান তখনও হাসছে, কিন্তু সেই হাসিতে সুখ নেই। তবুও চোখে একরাশ ক্লান্তি। রাত বাড়তে থাকে, একে একে মদের গ্লাস খালি হয়, বাইজিদের সুর নরম হয়ে আসে। শেষে শুধু তবলার ক্ষীণ আওয়াজ পাওয়া গেল। অন্যদিকে সুফিয়ান জমিদার বাড়িতে হাজির হয়ে আদিবের খোঁজে। বাড়ির চৌহদ্দি পেরিয়ে ভেতরে প্রবেশ করলো, দ্রুত পায়ে হেঁটে ঘরের ভেতর ঢুকে গেল। কাউকে দেখা গেল না। তখন ঝিলমিল উপস্থিত হয়। কাউকে খুঁজছেন নাকি? ঝিলমিলের চোখে মুখে উতলতা ভাব। আদিব ভাই কোথায়? ওপরে হল ঘরে বাইজিদের নাচ দেখতেছে আর মজা লইতাছে। যাও, ওদের লগে যোগ দাও। সুফিয়ান নীরব হয়ে যায়। বাইজি নাচ করছে, সেখানে সে উপস্থিত হতে চায় না, কিন্তু প্রচুর বিষয় কথা না বললেও তো নয়। ঝিলমিল কাঁদতে দিয়ে সুফিয়ানকে ধাক্কা দিয়ে বলে, কি হলো, কি এত ভাবছো, যাও ওপরে। সুফিয়ান বিড়বিড় করলো, গায়ে ঢলে পড়া মহিলা বলে ওপরে হল ঘরের দিকে হাঁটা দিল। হল ঘরের দিকে যেতেই
যতই যাচ্ছে ততই যেন ঘুঙুনির শব্দ বেশি আসছে। হল ঘরে প্রবেশ করে, চারদিকে বেশ সুন্দর সাজানো গোছানো, বেশ সুগন্ধি ভেসে আসছে। বাইজিদের দিকে একবার চোখ তুলে তাকিয়ে দৃষ্টি সরিয়ে আদিবকে খুঁজলো। আদিব পুরো পাশে আসনে বসে আছে। সুফিয়ান সেদিকে যায়, আদিবকে দেখলো, সুফিয়ানকে। রায়ানও চোখ তুলে তাকালো সুফিয়ানের দিকে। সে হেসে উঠে দাঁড়ালো, বলল, তুই এসেছিস, ভালোই হয়েছে, আয় মজা কর, পানিও নে, বাইজিদের রূপ উপভোগ কর। সুফিয়ান নাকচ করতেই তিনজন বাইজি মিলে সুফিয়ানকে টেনে নিয়ে কার্পেটের ওপর দাঁড় করিয়ে দিল। এরপর বাইজিরা মিলে সুফিয়ানকে ঘিরে নাচতে শুরু করলো। অন্যদিকে রায়ান, সায়েম ও আবির বেশ আনন্দ উপভোগ করছিল। মেহের তখন ছন্দের তালে ঘুরে গিয়ে 2 গ্লাস মদ আনলো, সুফিয়ানের দিকে এগিয়ে গিয়ে দিল। সুফিয়ান তাদের মাঝ থেকে সরে যেতে চাইলো, কিন্তু পারল না। মেহের, কাশ্মীরা জোর করে তাকে মদ খাইয়ে দিল। এক চুমুক দেওয়ার পর সুফিয়ানের মাথা ঝিম ধরে এলো। মেহের পুরোটা খাওয়ার জন্য চেষ্টা করলো, সুফিয়ান সরিয়ে দিল, তাও পুনরায় জোর করে খাইয়ে দেয়। সুফিয়ান বাধ্য হয়ে পুরোটা খেয়ে নিল। আদিব রায়ানকে উদ্দেশ্য করে বলল, ভাই কিছু বল। সুফিয়ান এসব খায় না, পরে নেশা হয়ে যাবে, তুই চুপ কর, ধীরে ধীরে এসব খাওয়ার অভ্যাস হয়ে যাবে। ওকে ভালোই মানাচ্ছে সুন্দরীদের পাশে। কি বলিস? আদিব কিছু বলল না। সে অসহায় হয়ে সুফিয়ানকে দেখলো। ইতিমধ্যে নেশা ধরে গেছে সুফিয়ানের। তার চোখের সামনে সবকিছু ঝাপসাতে লাগলো। ধীরে ধীরে একেবারে থেমে গেল গানের সুর, বন্ধ হলো তবলা সুর। সুফিয়ান ঢলে পড়তেই মেহের ধরে নেয়। সুফিয়ান তার টাল সামলে নেয়। দৌড়ে আসে আদিব। সুফিয়ানকে ধরতে চাইলে রায়ান বলল, ওদের থেকে সরে যা, মেহের ওকে আরাম করার জন্য ঘরে নিয়ে যাক। আদিব সরে যায় বাঁধো ছেলের মতো। মেহের সুফিয়ানকে ধরে একটি ঘরে নিয়ে যায়। তার শরীরের বল শক্তি ক্রমাগত কমে গেল। মেয়ে তাকে খাটে শুইয়ে দেয়। ঝাপসা চোখে একবার মেহেরের দিকে তাকলো সুফিয়ান, পরিষ্কার দেখা গেল না। মেহের ক্ষীণ দৃষ্টিতে সুফিয়ানকে দেখলো। মসৃণ মুখ, তার মাথায় একটা পাগড়ি। মেহের বিছানায় হাঁটু রেখে শরীরটা ঝাঁপ দিয়ে সুফিয়ানের ওপর, এরপর পাগড়ি খুলে ফেললো। সুফিয়ান তখন নড়ে চড়ে শয়, কিছু বলতে চাইছে। মেহের মাথা নিচু করে কোমল কণ্ঠে জিজ্ঞেস করলো, কিছু বলতে চাইছো? সে ফিসফিস করে বলল, ফারদিনা। মেহের বিস্ময়ের চোখে তাকিয়ে রইল। জমিদারের মেয়ের নাম তার মুখে শুনে খানিকটা চিন্তিত হলো। সুফিয়ান পুনরায় বলল, ফারদিনা। এরপর গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। ফারদিনা তার ঘরের এক কোণে বসে গুনগুন করে গান গাইছিল। এমন সময় ঝিলমিল উপস্থিত হয়। ফারদিনার পাশে বসে বলল, তুই কি বাসিওয়ালার কথা ভাবতেছিস? মিছা কথা কইলে কিন্তু হইব না, আমি সবার মনের কথা টের পাই। ফারদিনা চুপচাপ, তার নীরবতা যেন তার ওপরই উত্তর। সেই ইরের রেশ টেনে ঝিলমিল বলল, তোর বাসিওয়ালা হল ঘরে বাইজিদের সঙ্গে নাইচা মদ পান কইরা এতক্ষণে। বাকি কথা ঝিলমিল বলতেই যেন লাজুক হাসি দিল। এসব তুই কি বলছিস? ফারদিনা হকচকিয়ে গেল। ঠিকই কইছি। শোন, তোর একটা গল্প কই, এক রাজকুমার আর এক যোদ্ধার গল্প। তোর লগে মিলতেও পারে কমু, তুই তোর গল্প নিয়ে থাক। বলে ফারদিনা দৌড়ে হল ঘরের দিকে গেল। সেখানে 2 জন বাইজি বসে মুদ্রা গুনছে, সাথে কিছু দাসীরাও আছে। সে একজন দাসীকে জিজ্ঞেস করলো, সুফিয়ান কোথায়? সে ইশারা করে আরাম ঘর দেখিয়ে দিল। ফারদিনা ছুটে গেল ঘরটির দিকে। সুফিয়ানের নিতর দেহ যেন ঘুমাচ্ছে। একজন বাইজি সুফিয়ানের পা থেকে জুতা খুলে দিচ্ছে দেখে রাগে গজগজ করে বলল, এই মেয়ে, তুমি ওকে স্পর্শ কেন করেছো? মেহের উঠে দাঁড়ালো, ধীর পায়ে ফারদিনার সম্মুখে হলো। তুমি নিশ্চিত ফারদিনা? হ্যাঁ, কিন্তু আমার নাম জানলে কিভাবে? এই গ্রামে সবাই তোমার নাম জানে। এর আগে আমি তোমাকে দেখিনি, আজ দেখলাম। ওর সাথে ঘরে কেন? তুমি কি করছো? তোমরা ওইভাবে ঘুমাচ্ছে কেন? মেহেরের মুখে হাসি এনে বলল, ঈর্ষা হচ্ছে? কাউকে ভালোবাসলে ঈর্ষা হওয়ারই কথা। আমার প্রশ্নের জবাব তো এটা নয়। বলে ফারদিনা সুফিয়ানের কাছে গেল। তার পাশে বসে মেহেরের খোলা চুলগুলো খোপা করতে করতে বলল, নেশা জাতীয় পানীয় খেয়েছিল, টাল সামলাতে পারেনি, তাই আমি এই ঘরে এনে শুয়ে দিয়েছি। ফারদিনা কিছু বলে না। মেহের আগবাড়িয়েই বলল, সেও তোমাকে ভালোবাসে? হয়তো না, সে তোমাকে ভালোবাসে। আমার তেমনটি মনে হচ্ছে না। মুখটি দোহাসা হয়ে গেল ফারদিনার। সে নেশার ঘরে তোমার নাম বলছিল, নিশ্চয়ই তোমাকে ভালোবাসে। নেশার ঘরে তো মানে সাবল তাবল বলে, এ কথা তুমি বিশ্বাস করলে? মেয়ের মুচকি এসে বলল, পুরুষেরা নেশার ঘরে কখনো মিথ্যা বলে না।
সে তোমার নামই বলেছে, তার মানে সে তোমাকে খুঁজছিল। মেহের থেমে গেল, পুনরায় বলল, তোমাকে একটা গল্প বলি, তবে এটা গল্প না, সত্যি ছিল। প্রাচীন এক রাজকুমারী ছিল, তার প্রেম ছিল এক যোদ্ধার সাথে। এতটুকু বলে একটু অনুচারিত হতে হাজির হয়। গম্ভীর গলায় মেহেরকে লক্ষ্য করে বলল, আপনাদের এখন এখান থেকে যেতে হবে, দিনের আলো ফুটলে বিপদ। মেহের চলে যায় ফারদিনা থেকে বিদায় নিয়ে। ফারদিনা জানালার পর্দার ফাঁক দিয়ে বাইজিদের যাওয়ার পানে তাকলো। তারপর ভেতরে এটা উদাস হয়ে আসলো। বাইজি এবং ঝিলমিল দুজনকে কেন গল্প শোনাতে চাইলো? দুজনের গল্পের শুরুটা কি এক ছিল? কিন্তু কিভাবে? নিস্তব্ধ রাত। ফারদিনা আর কিছু ভাবতে চাইল না। সুফিয়ান পড়ে পড়ে ঘুমাচ্ছে। মদের নেশা না থাকলে এতটা তীব্র ঘুম তার কখনোই হতো না। সুফিয়ান ফারদিনার এতটা কাছে, অথচ দুজনেই চুপচাপ। রাত ঠিক শেষ পর্বের কাছাকাছি ঝিলমিল উপস্থিত হয়, হাতে আঙ্গুর ফল। ঘরের চারদিকে মোমবাতি আর মশাক। সুফিয়ানের মুখখানি সোনালি রঙে জলজল করছে। তারে জাগাও, এরপর চাঁদনি রাইতে ঘুরতে যাও, বলল ঝিলমিল। কি বলছিস এসব? নেশার ঘরে আছে, ডাকলেই জাগবে নাকি? আমি জাগামো কিভাবে? হাকমরি নেশা কাটানোর জন্য কি করে জানো? দই ছান অথবা তেঁতুল তৈরি করে জ্যোতি বুড়ি, এতে নেশা কাটে। যা জলদি নিয়ে আয়। কিন্তু প্রতিটি কাজের পরিশ্রমিক আছে, আমিও কাজটা করলে পরিশ্রমী চাই। উফ, কি চাস তুই? আমারে সোনার একটা আংটি দিতে হইব, ক দিবি? দিব, যা এখন। ঝিলমিল চলে গেল জড়িবুটি আনতে। 15 মিনিটের মাঝে হাজির হয়। জড়িবুটির জল সুফিয়ার মুখে চামচের সাহায্যে দেয়। যতই ঘুম থাকুক না কেন, হাকিমের মতে মদের নেশা কাটানোর জন্য জড়িবুটির এক চুমুকি যথেষ্ট। সময় চলে যাচ্ছে, সুফিয়ান সেভাবেই ঘুম কাটছে না। ঝিলমিল বলল, চিন্তা করিস না, তার ঘুম কাইটা যাইব। একটু ডাক, গায়ে হাত দে, পিঠা যাইব। সত্যি তো? সুফিয়ান চোখ মেলে চাইলো। আশেপাশে সবকিছু যেন তার কাছে অচেনা মনে হলো। কোন শত্রুতা বা হয়তো আক্রমণ করেছে। এরকম ঘরে তো তার থাকার কথা না। মনে হচ্ছে দীর্ঘদিন পর তার হুঁশ ফিরেছে। আমি এখনো না। তুমি এখানে কিভাবে এলাম? এই ঘরে এসেছো? মদের ঘরে। তার আগের কথা আমি বলতে পারবো না। সুফিয়ানের মনে পড়লো প্রচুর কথা। ও নিখোঁজ, ওর জন্যই তো আবিদের সাথে আলাপ করতে এলো। তারপরে বাইজিদের চক্করে পড়লো। সময় এখন 4:30। সুফিয়ানকে হাত মুখে জল দেওয়ার জন্য ঝিলমিল একটি হাঁড়িতে জল নিয়ে আসলো। সুফিয়ান চোখে মুখে জলের ঝাপটা দিল। এখন বেশ সতেজ লাগছে। মদ্যপান সে আগে কখনো করেনি। হঠাৎ করে মদ্যপান করে যেন বেঘুরে ঘুমিয়ে পড়েছিল। আমি বাড়ি যাব, আগামীকাল আসবো। একটা কাজে এসেছিলাম। এই রাতে কেন যাবে? বিপদে পড়লে? ফারদিনা বলল, হোক। ঘুম যখন ভেঙে গেছে তখন আর দেওয়ালের মাঝে ঘুমাবো না। আমার পর্যাপ্ত ঘুম চাই। তার চেয়েও চলো আমরা বাইরে থেকে ঘুরে আসি। যাবে এই রাতে? ভয় পাচ্ছ? বলে ফারদিনা হেসে উঠল। বললাম তো আমি ভয় পাই না। তোমাকে নিয়ে ভয় কেন? কলঙ্ক লাগবে, পাপ হবে। সুফিয়ান কোনোভাবে যেন যেতে রাজি হইল না। চলো। সুফিয়ান অবশেষে রাজি হলো। জমিদার বাড়ির পেছনে পথ ধরে দুজনে বাইরে গেল। চারদিকে ঝিঁঝি পোকার ডাক আসছে। সে পথে এগোচ্ছে সে ধানের সারি ধরে। বাতাসে দুলছে ওরাও। চাঁদনি রাত উপভোগ করছে ধানের মাঠ আর চারপাশে বড় বড় সারির গাছ। তোমার ভালো লাগছে না? লাগছে। তোমার জন্য একটা জিনিস এনেছি, দিব? দাও। ফারদিনা সিগারেট বের করে দিল। সুফিয়ান হাত বাড়িয়ে নিল। ধরাবো কিভাবে? লুসিফার ম্যাচ এনেছে, আমি ধরিয়ে দেই? দাও। আমি দেখব তোমার সিগারেটের ধোঁয়া কোন দিকে উড়ে যায়। এতে কি হবে? তোমার সিগারেটের ধোঁয়া যদি আমার দিকে আসে তবে ধরে নেব তুমি কাউকে ভালোবাসো। এটা অযৌক্তিক। আর ধোঁয়া তোমার দিকে যাবে না। সুফিয়ান ধোঁয়া ছাড়লো আর ধোঁয়া ফারদিনার দিকে উড়ে গেল। সে হেসে ফেললো। তার হাসি দেখে সুফিয়ান নিজেও মৃদু হাসলো। আমি বলেছিলাম না আমি বুঝে ফেলবো? সুফিয়ান হাসলো, কিছু বলল না। ফারদিনাও চুপচাপ। ধানের মাঠ পেরিয়ে একটি বড় গাছ দেখলো, যার শিকড়গুলো চিরদিকে গোল হয়ে আছে। তারা দুজনে বসলো সেখানে। সুফিয়ান প্রথমে ফারদিনার ডান দিকটায় বসে, ঘুরে আবার ডান দিকে বসলো। পাশে কে আসলে?
ওই পাশ থেকে সিগারেটের ধোঁয়া তোমার নাকে আসতে পারে, অসুবিধা হবে। তাই আমার তো বেশ ভালোই লাগছে। গল্প শুনবে? শুনবো। কেমন গল্প? বাস্তব গল্প। এক ছিল রাজকুমারী, ভালো সুন্দরী ছিল, তার রূপে সবাই মুগ্ধ হতো। সুফিয়ান থামলো সিগারেটের শেষ পর্যায়ে। তারপর কি হলো? রাজকুমারী এক সাধারণ প্রজার প্রেমে পড়ে। প্রজা ছিল সুদর্শন পুরুষ, যার রাগ তেজ আত্মসম্মানবোধ ভারী কঠোর ছিল। তারপর কি হলো? রাজকুমারী তার ভালোবাসার কথা প্রকাশ করলো, প্রজা রাজি হয়। এভাবে কিছুদিন কেটে যায় খুব ভালোই ভাবে। সুফিয়ান থেমে গেল। সে চোখের কর্নার থেকে আবছা কারো ছায়া দেখতে পেল। গল্পটা অসমাপ্ত থাকলো। রাধাক্ষণ শেষের দিকে সুফিয়ান ফারদিনাকে চুপ থাকার ইঙ্গিত দিল। নিজের পেছনে নিয়ে গাছের পেছনে নিচে খুঁজতে শুরু করলো আবছা ছায়াগুলোকে। ওরা ছায়া না, চারটে মানুষ। সুফিয়ানকে দেখে একজন দৌড়ে পালালো, আর একজন দৌড়ে ওর জন্য প্রস্তুত, আর বাকি দুজন সুফিয়ানকে ধরে ফেললো। ওরা দুজন কাপা কাপা গলায় মাপ চাইছে। আমাদের কি করবে? আমাদের কিছু করবেন না, আর এরকম কিছু করব না। ওরা কিছু বলতে চাইবে, সুফিয়ান বুঝতে পারলো না। প্রশ্ন করলো, কি করবি না? এখানে লুকিয়ে আসিলি কেন? আমাদের চুপচাপ দেখছিলি কেন? ওরা দুজনই দুজনের দিকে দেখলো। কণ্ঠ ভারী, দেহ ভারী, চুলগুলো বড় সড়ো, মনে হচ্ছিল অনেকদিন কাটে না। কণ্ঠে যেন অনুশোচনা। 40 জবাব দেয়, আমরা চোর, গরু চোর। আজ রাতে একটা গরু চুরি করতে পারি নাই, তাই তালুকদার বাড়ির দিকে যাচ্ছিলাম, এমন সময় আপনাদের দেখি। ফারদিনা হেসে বলল, তোমরা সত্যি চোর? তাহলে আমি তোমাদের গরু চুরি করতে সাহায্য করব। এগুলো কি বলছো? তুমি সাহায্য করবে মানে? সুফিয়ান জিজ্ঞেস করলো। কারণ আমাদের গ্রামে থেকে কিভাবে জানোই গরু চুরি হয়ে যাবে সেটা আমি জানবো, তাই না? 14টা নিজেদের মধ্যেই ফিসফিস করলো। জমিদারের মেয়ে কি আত পাগল? অপরজন বলল, মনে হয় পুরোটাই পাগল। সুফিয়ান ফারদিনার দিকে কথা উপেক্ষা করে 14টা কি বলল, চুরি করা অন্যায়, জানিস তো। এখন বল, এখন পর্যন্ত কতগুলো গরু চুরি করেছিস? আমি কিন্তু তোদের চিনে ফেলেছি। সত্যি না বললে কিন্তু কাল রশিদ তালুকদারের কাছে সত্যি বলে দিব। এরমটা করবেন না। এখন অবধি 30টা গরু চুরি করেছি। চুরি করা মানে তো অন্যায়, অন্যের হক ছিনিয়েছিস। সব পাপের মধ্যে এটি অন্যতম পাপ। এখন পর্যন্ত যাদের হক মেরেছিস, আমি তোদের সত্যি বলবো একটা শর্তে। কি শর্ত? তোরা আর চুরি করবি না, হালাল পথে চলবি, ধর্মকর্ম পালন করবি। দুজনেই একসাথে জবাব দিল। একজন বলল, অন্যজনও বলল না। সুফিয়ান না ধরে নিল, ধর্মকর্ম পালন করতে হবে, চুরি ছেড়ে দিতে হবে। কিন্তু আমরা খাবো কি করে? কৃষিকাজ করে। আমাদের সাধারণ মানুষের জন্য কৃষিকাজ রয়েছে। কৃষিকাজ করে জন্য জমি দরকার, নিজেদের না হলে বর্গা দরকার। কে দিবে জমি বর্গা? আমি দেব। তোরা আমার সাথে কাজ করবি? ওরা ভেবে জবাব দিল, করব। তোদের সাথে যে দুজন ছিল ওদেরও আগামীকাল নিয়ে আমার বাড়ি আসবি তো? আসবো। তোদের বাড়ি ঘরও আমি চিনি। তোদের যে চোর তা আমি জানতাম না। এখন বল তোদের নাম কি? ওরা ভেবে বলল, আমার নাম বদরুকালাই। অপরজন বলল, হালবু লাঠিয়াল। লাঠিয়াল? সুফিয়ান নিশ্চুপ স্বরে বলল, আগে তো লাঠিয়াল দলে ছিলাম, সময় এখন আমায় গরুচোর বানিয়েছে। অসাধারণ। সুফিয়ান হাঁপ ছাড়ে। সাধারণ বলায় হাবলু দাঁত বের করে হিহি করে হাসলো। ওই যে আপনি অসাধারণ বললেন তাই হাসছি। এটাই তোর হাসির কারণ? তো পূর্বে পরিচিত শুনে অবাক হলাম। যাকে ভোরবেলার কাছাকাছি সময়, আর চলে যা। আগামীকাল তোরা 4 জন আমার বাড়ি আসবি, মনে থাকবে? হ্যাঁ থাকবে। ওরা চলে যায়। ফারদিনা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল। এতক্ষণ পরে সবে মুখ খোলার জন্য সময় নিল। কিছু বলার আগে সুফিয়ান বলে, তুমি ওদের চুরি করার জন্য উস্কানি দিচ্ছ কেন? ওরা যদি গরু চুরি করতে থাকে, ওরা যদি আজ গরু চুরি করতো, তাহলে ভাইয়ারা ওগুলো নিয়ে ব্যস্ত থাকতো। কিছুদিন চুরির অভিযোগ নিয়ে ব্যস্ততায় কাটাতো তারা, আর এই সময় আমি তোমার সাথে সময় কাটাতে পারতাম। ভালো হতো না? মোটেও না। বলে হাঁটা শুরু করলো তালুকদার বাড়ির দিকে। কেন? ভাগ্যিস ওরা আজকে আমার কাছে ধরা পড়েছে। যদি তোমার ভাইদের কাছে পড়তো, আস্ত রাখতো না। তাহলে তুমি ওদের ছেড়ে দিলে কেন? প্রতিটি মানুষকে ভালো হওয়ার সুযোগ দিতে হয়। ওরা কখনো আসবে না,
তোমার কাছে। আমি চুরি করা বন্ধ করবে না। তুমি কি ওদের সত্যি চেনো না? তাহলে মিথ্যে বললে কেন? ওদের চিনে ফেলেছি বলেছি দেখে ওরা ভয় পেয়েছে। আগামীকাল নিশ্চয়ই আসবে। আমি নিশ্চিত আসবে না। আসলে কি তোমায় খেতে কাজ দেব? ওরা তোমাকে ঠকাবে। দেখা যাক। বলতে বলতে তালুকদার বাড়ির পেছনে চলে আসে তারা। সুফিয়ান ফারদিনা দিকে চেয়ে বলল, সারাত ঘুমাওনি, এখন গিয়ে বিশ্রাম নাও। তুমি চলে যাবে? যেতে তো হবেই। আবার কবে দেখা হবে আমাদের? এমনভাবে বলছো যেন বিদেশে থাকি। আমি আসবো আদিব ভাইয়ের সাথে কথা বলতে। সুফিয়ান চলে যেতে ফারদিনা দাঁড় করিয়ে দেয়। শোনো, বলবে কিছু? অন্যদিন, বলে ফারদিনা প্রাচীরের ছোট্ট দরজা থেকে ভেতরে প্রবেশ করতে সুফিয়ান শোনে বলে দাঁড় করিয়ে দেয়। ফারদিনা ঠোঁট ফাঁক করে হেসে বলে, কিছু বলবে? জড়িবুটি দিয়ে মদের নেশা কাটানোর জন্য ধন্যবাদ। আজ রোববার। চৌরঙ্গি হাট বাজার করেছে। রশিদ তালুকদার শহর থেকে ফিরেছে। বাড়ির বিশ্বস্ত কাজের লোক কুদ্দুস। রশিদের কাছে নামটা বেশ বড় মনে হয়, তাই তো সে ছোট করে কালু ডাকে। দেখতে শুনতে কালো, তাই 500 গ্রাম আলু কম ছিল বাজারে, কিন্তু টাকা পায়নি। টাকা তুই মেরে দিয়েছিস। 5 পয়সা টাকা মেরেছিস কিনা? মেরেছি। এর জন্য শাস্তি দরকার কিনা? দরকার। রশিদ সিগারেট ফুঁকলো, কিছু টাকা কুদ্দুসের দিকে এগিয়ে দিল। এখন আমি যাব। আমি না থাকাকালীন কেউ এসেছিল। কে এসেছিল? ডাকনারা। সে চিঠি পাঠিয়েছিল। একজন দারোগা। কই দে দেখি। আপনার না পড়াই ভালো, খারাপ লাগবে। রশিদ রেগে গেল। দে বলছি। কুদ্দুস চিঠি দিল। রশিদ মিনিট পাটেক ধরে চিঠিটা পাঠ করলো। পড়া শেষে মৃদু হাসলো। কি বুঝলেন পড়ে? কুদ্দুস জিজ্ঞেস করলো। যা বুঝলাম, দারোগা নিপকলমের কালির অভাব, সাথে 7টা বানান ভুল, বলেই হেসে উঠল। আপনাকে তো আজে বাজে কথা বললো উনি। জমিদার মতো ঠিকমতো করছে না ইদানিং, এমন কথা। আর আপনি হাসছেন। শোন কালু, জীবনে প্রতিটা মুহূর্তেই বেশি বেশি হাসতে হয়। খারাপ সময় একটু বেশি হাসতে হয়। এতে কি হয় জানিস? আপনি বললেই জানবো। মন সতেজ হয়। 1 কাপ চা নিয়ে আয়। বাজারে যেতে দেরি হবে না। আগে বাজার না আপনি। কুদ্দুস জানে রশিদের এক কথার পাল্লায় পড়েছে সে। চা নিয়ে আসে কুদ্দুস। চা হাতে নিয়ে চুমুক দিল রশিদ। কুদ্দুস বলল, এই আমি যাই, আগে আমি চা পান করি। চায়ে ভুলে থাকতে পারে। চায়ে ভুল থাকে। চায়ে চিনি, মশলা, চা পাতা ঠিকঠাক থাকে কিনা দেখা উচিত। নয়তো অতিথি যখন আসবে তখন যদি এভাবে ভুলভাল দিস, তারা তখন অসন্তুষ্ট হবে কিনা? হবে। তা ঠিক আছে, এখন যা বাজারে। সুফিয়ান ঘরের সামনে বসে বসে লিখছে। পাশের 1 কাপ চা। পরনে হালকা ধূসর রঙের ফতুয়া এবং পায়জামা। ঠিক শীতকালে শাল পরেছে। ফারদিনা এবং ঝিলমিল তার বাড়িতে উপস্থিত হয়। ফারদিনা আজ পরেছে লাল রঙের মসলিন শাড়ি, কপালে কালো ছোট টিপ, চুল একপাশে বেনুনি করা। সুফিয়ান তাদের দেখে লেখা বন্ধ করলো, খাতা পাশে রেখে দিল। তোমরা সকাল সকাল এখানে? ফারদিনার জবাব এলো, সুযোগ পেলাম তাই। এখানে কেন এলে? তোমার চোরগুলো এসেছে কিনা দেখতে। এসেছিল? আসলে তো দেখতেই। আমি নিশ্চিত ওরা আসবে না। তোমাকে ধোকা দিয়েছে, গতকাল পালিয়েছে। বলে ফারদিনা মাটির বারান্দায় বসলো। আমি কখনো হারি না। ওই যে ওরা এসেছে। ফারদিনা চোখ তুলে দেখলো বদরু, হাবলু কে দেখা যাচ্ছে, সাথে আরো 2 জন। সুফিয়ান মসৃণ হাসে। ওরা এসে দাঁড়ায় তাদের সামনে। পরনে 4 জনের সাদা লুঙ্গি, সাদা আর সাদা নেই, ময়লা জমে কালচে হয়ে গেছে। গায়ে পুরাতন ফতুয়া, চুলদারিতে ভরপুর। সুফিয়ান একটা পার্টি দিল। ওরা 4 জন পার্টিতে বসে। সুফিয়ান বলল, তোরা আমার সমান রক্ষা করেছিস। তোরা চোর, কিন্তু বয়সে আমার থেকে বড়। আমি তোদের তুই ডাকছি যেন তোকে কোনো কাজ করতে পারি। এই জন্য চুরি বাটপারি এসব অন্যায়। আজ থেকে সব বন্ধ কর। তোদের আমি কাজ দিব, ফসলি চাষ, এসব করবি আর খাবি। হাবলু বলল, এবার বল তোরা 4 জন মিলে কিভাবে গরু চুরি করতি? বদরু নিজের বদলের দিকে চেয়ে এরপর বলল, লাল মিয়া আমার পেছনে বসা। ওর কাজ ছিল রাতে সবার বাড়ির আনাচে কানাচে চোখে রাখা।
সুলেমান যারা গরুর ব্যবসা করত তাদের সাথে বন্ধুত্ব করত, তাদের ঠিকানা জানতো। হাবলু আর আমি গরু চুরি করতাম। চুরির রাতে আমরা একসাথেই থাকতাম। চুরির পর দিন নদীর পথে ধরে গরুগুলো শহরে নিয়ে বিক্রি করতাম। তোদের কৌশল ভালোই লেগেছে। এইটুকু বলে থামলো। ফারদিনা বলল, শোনো, তুমি তোমার বৈঠক শেষ করো, আমি রাতের অপেক্ষায় থাকবো। ফারদিনা কিছু শুনে হাবলু আর বদলু কানাফুস করলো। মেয়েটি সত্যি পাগল। কথাটি সুলেমান শুনে খিলখিল করে হাসলো। হাসলি কেন? সুফিয়ান প্রশ্ন করলো। ততক্ষণে ফারদিনা ও ঝিলমিল চেয়ে রইল। ওরা চলে যায়। ওরা চুপচাপ রইল। শোন, তোদের কাজ আমি ভাগ করে দিব। আগে বলুন। বদরু বলল, সুলেমান, তোর কাজ হচ্ছে সন্ধ্যা থেকে ভোর 6টা পর্যন্ত প্রোগ্রাম ঘুরে ঘুরে দেখা। ঘুরে ঘুরে দেখার কি আছে বলে আবার হেসে উঠল সুলেমান। নজর রাখতে হবে এবং কোথায় কি ঘটছে এ ব্যাপারে আমাকে খবর দিতে হবে। এক কথায় গোয়েন্দাদের মতো। পারবি? পারবো। তাদের বৈঠকের মাঝে মজিদ মিয়া উপস্থিত হয়, কাঁধে গামছা, চোখে মুখে আতঙ্কের ছাপ। সুফিয়ান, হুনছ? কি হয়েছে চাচা? শামসুরের পোলারা আইজা সকালে পাওয়া গেছে। ভালো সম্পাদ। কোথায় ছিল? কি অবস্থা? প্রচুর। বাইচা থাকলে তো ভালোই থাকতো, কেউ মাইরা ফালাইছে। কি বলছেন? শরীরে এক ফোঁটা রক্তও নাই, মুন্ডু আলাদা।